এক দফা দাবিতে আজ থেকে অসহযোগের ডাক, শহীদ মিনারে ছাত্র জনতার সমাবেশ। আন্দোলনকারীদের জন্য গণভবনের দরজা খোলা, বললেন প্রধানমন্ত্রী। শিক্ষার্থীদের সব দাবি মেনে নেওয়া হয়েছে, ছাত্রদের লেখাপড়ায় ফিরে যাওয়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রী। ঢাকাসহ সব সিটিতে আওয়ামী লীগের সমাবেশ আজ, আগামীকাল শোক মিছিল। Sponsored by Abiba Finance Limited. শুভ সকাল, দেখছেন এটিএন নিউজ। সকাল ৯টার নিউজ আওয়ারের সঙ্গে আছি আমি আব্দুল্লাহ আল মাহমুদ। শিরোনামগুলো শুনছিলেন, এবারে পুরো খবর। এক দফা দাবিতে আজ থেকে সর্বাত্মক অসহযোগের ডাক দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। কেন্দ্রীয় শহীদ মিনারে ছাত্র জনতার সমাবেশ থেকে একই সাথে ২৪ ঘন্টার মধ্যে ক্যাম্পাস ও হল খুলে দেওয়ার দাবিও জানানো হয়। সম্রাট আনোয়ারের রিপোর্ট। ঢাকা বিশ্ববিদ্যালয়ের দোয়েল চত্বর, ওইদিকে টিএসসি মোড়, পলাশী, আর এইদিকে ঢাকা মেডিকেল কলেজের সামনের সড়ক পর্যন্ত মানুষ। উদ্দেশ্য ছিল কেন্দ্রীয় শহীদ মিনারে পৌঁছানোর, আর সে লক্ষ্যেই বৃষ্টি উপেক্ষা করে রাজধানীর বিভিন্ন স্থান থেকে আসতে থাকে একের পর এক মিছিল। হাতে লাল সবুজের পতাকা আর কণ্ঠে স্লোগান। উত্তাল হয়ে ওঠে পুরো শহীদ মিনার এলাকা। সারা দেশের মানুষ রাস্তায় নেমে এসেছে। এ সময় কোটা সংস্কার আন্দোলনে বিশৃঙ্খলা ছড়ানো, সহিংসতা তৈরি এবং হতাহতের ঘটনায় দায়ীদের খুঁজে বের করার পাশাপাশি নিরপেক্ষ তদন্তের মাধ্যমে বিচার দাবি করেন আন্দোলনকারীরা। তারাও তাদের সেই পেটুয়া বাহিনী ছাত্রলীগ দিয়ে হত্যা করেছে, মেরেছে, সেখানে আলোচনার পথ টোটালি বন্ধ। কেন এরকম হচ্ছে? আমরা কি যৌক্তিক কিছু চাইনি? অবশ্যই আমরা এর বিচার চাই। বাচ্চারা যখন আন্দোলনে নামছে, এটা অনেক আগেই সমাধান করা যেত, কিন্তু এখন এতগুলো বাচ্চা মারা গেল, এটা আমাদের আসলে কারোই কাম্য না। যে হত্যাকাণ্ডগুলো হয়েছে, সেই হত্যাকাণ্ডগুলোর সুষ্ঠু বিচার চাই আমরা। ছাত্ররা তো এতদিন ছিল আন্দোলনে, আজকে আমরা পেশাজীবীরা আন্দোলনে এসেছি, কেউ আজকে আর বাসায় বসে নেই। নির্ধারিত সময়ের আগেই আন্দোলনকারীরা শহীদ মিনার এলাকায় অবস্থান নিলেও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা সেখানে উপস্থিত হন বিকেল ৪টার পর। সেখানেই ঘোষণা আসে এক দফার। জনগণকে মুক্ত করতে এখন আমরা আবার রাস্তায় নেমে এসেছি। বাংলাদেশের মানুষের জীবনের নিরাপত্তা, সমাজের ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য আমরা এক দফার সিদ্ধান্তে উপনীত হয়েছি। এই সরকার কোনোভাবেই আর এক মিনিটও ক্ষমতায় থাকার। সেই সাথে রোববার থেকে পূর্ব ঘোষিত অসহযোগ আন্দোলনে নিজ নিজ অবস্থান থেকে অংশ নেয়ার আহ্বানও জানানো হয়। আমরা এই সরকারের সাথে সম্পূর্ণ নন কোঅপারেশন, অসহযোগ ঘোষণা করছি। সম্রাট আনোয়ার, এটিএন নিউজ, ঢাকা। কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশের আগেও রাজপথেও শক্ত অবস্থানে ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। শান্তিপূর্ণ এই কর্মসূচিতে অনেক স্থানে সংহতি জানান তাদের অভিভাবক এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। মেঘলা আকাশ, মাঝে মধ্যে গুড়ি গুড়ি বৃষ্টি। পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী সকাল 11টা থেকেই বিভিন্ন এলাকায় অবস্থান নিতে শুরু করে আন্দোলনকারীরা। আফতাবনগরে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির সামনে জড়ো হয় আশপাশের কয়েকটি বিশ্ববিদ্যালয় এবং কলেজের শিক্ষার্থীরা। গান, কবিতা এবং স্লোগানে সময় গড়াতে থাকে। তাদের সঙ্গে একত্রতা জানান কয়েকজন অভিভাবক এবং এক মুক্তিযোদ্ধা। এই তারুণ্যের যুদ্ধ কোনোদিনও পরাজিত হবার নয়, এই যুদ্ধ সামনের দিকে এগিয়ে যাবে। আমরা অভিভাবকরা, আমরা মুক্তিযোদ্ধারা তোমাদের পাশে থাকবো। দুপুর 12টার দিকে সেখান থেকে বিক্ষোভ মিছিল নিয়ে ব্র্যাক ইউনিভার্সিটির সামনে দিয়ে বাড্ডা হয়ে ঘুরে এসে কেন্দ্রীয় শহীদ মিনারের কর্মসূচিতে অংশ নিতে রামপুরার দিকে এগিয়ে যায়। আগের দিন উত্তপ্ত থাকলেও এদিন উত্তরা এলাকায় কর্মসূচি ছিল শান্তিপূর্ণ। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা জড়ো হয়ে 13 নম্বর সেক্টরে বিভিন্ন সড়ক ঘুরে রবীন্দ্র সরণিতে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে এদিনের কর্মসূচি শেষ করে। এখন আমাদের কথা একটাই, যে এখন আর সুযোগ নেই, তাদের ঘুম ভাঙতে অনেক বেশি দেরি হয়ে গেছে। এতগুলি বাচ্চা
রক্ত জোরে, কান্না জোরে, আমি এগুলি নিতে পারি না, আমার খুব খারাপ লাগে। আমরা ক্লাসে যেতে পারি না, আমরা শিক্ষার্থী, আমাদেরকে ক্লাসে শোভা পায়, আমাদেরকে রাস্তায় ভাবে শোভা পায় না। এদিকে দুপুর 12টায় বিক্ষোভ মিছিল নিয়ে মিরপুর গোলচত্বরে এসে অবস্থান নেয় শিক্ষার্থীরা। সময়ের সঙ্গে সঙ্গে তাদের উপস্থিতিও বাড়তে থাকে। এ সময় এই সড়কের যান চলাচল বন্ধ হয়ে যায়। শিক্ষার্থীরা দেন নানা স্লোগান। সরকার যদি প্রথমেই আমাদের দাবিগুলো মেনে নিত, তাহলে আমি মনে করি যে এত দূর আসলে জিনিসগুলো আসতো না। আমার বাচ্চারা শান্ত আছে, আমরা সুশৃঙ্খল আছি। আজকে আমরা রাস্তায় নেমেছি, নিজেদের দায়িত্ব পালন করছি, সাথে আমরা রাষ্ট্রকে সংস্কার করতে চাচ্ছি। এর কাছেই মিরপুর স্টেডিয়ামের সামনে শিক্ষার্থীদের নিহত হওয়ার প্রতিবাদে মানববন্ধন করেন ক্রীড়া সাংবাদিকরা। গত কিছুদিন আমি খুবই ডিস্টার্ব, এত রক্ত ঝরেছে, এত রক্তের স্রোত দেখেছি আমরা। দুপুর 12টায় সায়েন্স ল্যাবরেটরি এলাকায় অবস্থান নেয় আন্দোলনকারীরা। প্রায় 2 ঘন্টা সেখানে সড়ক অবরোধ করে তারা স্লোগান দিতে থাকে। বেলা 2:30টার দিকে বিক্ষোভ মিছিল নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে মূল অনুষ্ঠানে যোগ দেয়। এদিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে আন্দোলনকারী শিক্ষার্থীদের দাবির সঙ্গে একত্রতা জানিয়ে সমাবেশ করে ফেডারেল সাংবাদিক ইউনিয়নের একাংশ। এ অনুষ্ঠানে অবসরপ্রাপ্ত 13 সেনা কর্মকর্তা সংহতি জানান। রাজধানী জুড়েই আন্দোলনকারীদের কাছ থেকে দূরত্ব বজায় রেখে সতর্ক অবস্থানে ছিল আইনশৃঙ্খলা বাহিনী। মনিরুল ইসলাম মিন্টু, এটিএন নিউজ, ঢাকা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীদের সঙ্গে বসতে চান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, গণভবনের দরজা খোলা। শনিবার সকালে গণভবনে এক বৈঠকে তিনি একথা বলেন। তাদেরকে মুক্তি দেওয়া শুরু করবে। শনিবার সকালে গণভবনে পেশাজীবী সমন্বয় পরিষদের কেন্দ্রীয় নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তদন্ত হোক, বিচার হোক, এবং এই যে সমস্ত জ্বালাও। এ সময় প্রধানমন্ত্রী জানান, কোটা বিরোধী আন্দোলনকারীদের সঙ্গে কথা বলতে চান তিনি। তাদের জন্য গণভবনের দরজা খোলা। তারা যদি এখনো আসতে চায়, কথা বলতে চায়, আমি তাদের সাথে কথা বলতে চাই, তাদের কথা শুনতে চাই, তাদের দাবি কি কি বাকি আছে আমি এটা শুনতে চাই, এবং যেটা আমাদের সাধ্যমতো সেটা আমি পূরণ করতে চাই। আমি এই সংঘাত চাই না। তারা যদি বসতে চায় আমার সঙ্গে, এই আন্দোলনকারীরা, কোটা আন্দোলনকারীরা, আমি তাদের সাথে বসবো, তাদের কথা শুনবো, তাদের দাবি দেওয়া এ পর্যন্ত যা মেনে নিয়েছে, আরও কিছু আছে কিনা সেটা হয়তো শুনতে হবে। এবং আপনাদের সামনে আমি বলতে চাচ্ছি, যেটা দেশবাসীরও জানা উচিত, যে আমি কখনোই আমার দরজা বন্ধ করিনি। গণভবনের দরজা খোলা। যখনই এই আন্দোলনকারীরা কথা বলতে চায়, আলোচনা করে সমাধান করতে চায়, আমি তাদের সাথে নিজেই বসতে রাজি। আমি আবারও বলছি যে আন্দোলনকারীরা যদি আলোচনা করতে চায়, আমি এখনও রাজি। যে কোনো সময় তারা আসতে পারে, আলোচনা করতে পারে, দরকার হলে তাদের গার্জিয়ানদের নিয়েও আসতে পারে। এ সময় বিশ্ববিদ্যালয়, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও সরকারি প্রতিষ্ঠানে প্রস্তাবিত পেনশন ব্যবস্থাও বাতিল ঘোষণা করেন সরকার প্রধান। বিশ্ববিদ্যালয়, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং প্রজাতন্ত্রের সকল বেতনভোগী কর্মচারীদের ক্ষেত্রে সার্বজনীন পেনশন ব্যবস্থায় অংশগ্রহণের বাধ্যবাধকতা বাতিল করে দিয়েছি, একবার বাতিল করে দিয়েছি। গত কয়েকদিনে আটক সাধারণ শিক্ষার্থীদের মুক্তি দেওয়ারও নির্দেশ দেন প্রধানমন্ত্রী। অ্যারেস্ট যারা করা হয়েছে তাদের মধ্য থেকে যারা ছাত্র ছিল, পরীক্ষার্থী, তাদের সবাইকে কিন্তু জামিন দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। আর সাথে সাথে আমি এটাও নির্দেশ দিয়েছি যে এর ভিতরে যারা নিরীহ আছে তাদের সবাইকে, এবং ছাত্র যারা একেবারে খুনের সাথে জড়িত না বা সমস্ত ধ্বংসাত্মক কাজের সাথে জড়িত না, তাদেরকে মুক্তি দেওয়া শুরু করবে, এবং সেটা শুরু হয়ে যাচ্ছে। রেজওয়ান ফয়েজ, এটিএন নিউজ, ঢাকা। রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ হত্যার ঘটনায় 2 পুলিশ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। শনিবার সকালে গণভবনে পেশাজীবী সমন্বয় পরিষদের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে বৈঠকে একথা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যারা অস্ত্রধারী, যেমন রংপুরে একটা ঘটনা ঘটেছে, যে পুলিশ দায়ী সেই পুলিশকে সাসপেন্ড করা হয়েছে এবং তার বিরুদ্ধে তদন্ত হচ্ছে এবং তার বিচার হবে। ইতিমধ্যে কিন্তু সেই পুলিশ রংপুরের যে হত্যাকাণ্ডটা, তার আমরা সাসপেন্ড করে দিয়েছি, তাকে কিন্তু সাসপেন্ড করা হয়েছে। এদিকে সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, শিক্ষক ও কলেজের অধ্যক্ষদের সঙ্গে মতবিনিময় করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার গণভবনে সন্ধ্যা থেকে রাত পর্যন্ত চলে এই বৈঠকে কোটা বিরোধী আন্দোলনের ফলে সৃষ্ট সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। এ সময় প্রধানমন্ত্রী বলেন, এখনকার যুবকরা মনে করে এখন তারা বাংলাদেশকে যেমন দেখছে তেমনই ছিল।
কিন্তু 2008 সালের বাংলাদেশও যদি তারা চিন্তা করত, এই বাংলাদেশ সেই বাংলাদেশ ছিল না। অর্থনৈতিক সক্ষমতা, সাক্ষরতার হার, মাথাপিছু আয়সহ প্রতিটি বিষয়েই উন্নতি করেছি। এছাড়া বৈঠকে অশুভ শক্তির কবল থেকে শিক্ষার্থীদের ফিরিয়ে আনতে শিক্ষকরাও অঙ্গীকার ব্যক্ত করেন। আজকে যারা ইয়াং যুবক, এমনকি যেটা মনে করি হয়তো 20 বছর বা 22 বছর 25, তারা হয়তো মনে করে যে বাংলাদেশে এখন যেমন দেখছে তেমনই ছিল। কিন্তু মাত্র 2008 সালের বাংলাদেশও যদি তারা চিন্তা করতো, দেখতো তারা এই বাংলাদেশ ছিল না। রাস্তাঘাট, অবকাঠামোগত উন্নয়ন, অর্থনৈতিক সক্ষমতা, মাথাপিছু আয়, সাক্ষরতার হার, আয়ুষ্কাল বৃদ্ধি, প্রতিটি বিষয়ে কিন্তু আমরা অন্তত পক্ষে উন্নত করতে পেরেছি, দাবি করতে পারি। সার্বিক পরিস্থিতি বিবেচনায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর ও নরসিংদীতে কারফিউ বলবৎ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে কারফিউ শিথিলের সময় আরও 2 ঘন্টা বাড়ানো হয়েছে। শনিবার রাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত এক সভা শেষে এই সিদ্ধান্তের কথা জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল অভিযোগ করেন, ছাত্রদের বিভ্রান্ত করা হচ্ছে। আরিফ জামালের রিপোর্ট। দেশের চলমান পরিস্থিতি পর্যালোচনা করতে শনিবার রাত 7:30টার দিকে পুলিশ প্রধানসহ আইনশৃঙ্খলা বাহিনী ও বিভিন্ন সংস্থার শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে সচিবালয়ে বৈঠকে বসেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। প্রায় 2.5 ঘন্টার বৈঠক শেষে ঢাকাসহ 4টি জেলায় কারফিউ চালিয়ে যাওয়ার কথা জানান মন্ত্রী। ঢাকা মহানগর, ঢাকা জেলা, গাজীপুর মহানগর, গাজীপুর জেলা, নারায়ণগঞ্জ ও নরসিংদী জেলার পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত কারফিউ অব্যাহত থাকবে। আগামীকাল রবিবার হতে সকাল 6টা থেকে রাত 9টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে। মন্ত্রী জানান, রংপুরের আবু সাইদ নিহতের ঘটনায় 2 পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা সহ কোটা আন্দোলনকারীদের সব দাবি মানা হয়েছে। তাই এই মুহূর্তে অসহযোগ বা কোনো ধরনের আন্দোলন চালিয়ে যাওয়া অযৌক্তিক। শিক্ষার্থীদের পড়াশোনায় ফিরে যাওয়ার আহ্বান জানান তিনি। যেহেতু তাদের সমস্ত দাবি মেনে নেওয়া হয়েছে, কাজেই তাদের এই সমস্ত এই অসহযোগ আন্দোলন আমার মনে হয় তাদের তুলে নেওয়া উচিত। আন্দোলনকারীরা সেই কোটা আন্দোলনে নেই, ছাত্রদের আন্দোলনে নেই, এখন রাজনৈতিক আন্দোলনে চলে গিয়েছে। কাজেই এইটা আর ছাত্রদের মিসগাইড করে ভুল বুঝিয়ে এই আন্দোলন অন্যদিকে নেওয়ার জন্য যারা প্রচেষ্টা নিয়েছে তারাই এই কাজগুলি করছে। আন্দোলনকারীদের স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি প্রসঙ্গে প্রশ্নের জবাবও দেন তিনি। তো প্রয়োজন হলে যে এইরকম যদি কিছু সিচুয়েশন আসে, মাননীয় প্রধানমন্ত্রী যদি মনে করেন, তো আমরা সবসময় দেশের জন্য কাজ করি, আমরা সেইটা করব যদি প্রধানমন্ত্রী মনে করেন। মন্ত্রী দাবি করেন, আন্দোলনে শিশু বলতে যাদের বোঝায় তেমন কেউ মারা যায়নি, তবে 2-1 কিশোর মারা গেছে। পুলিশ ব্যবহার করেনি এমন গুলির আলামত পাওয়া গেছে বলেও জানান তিনি। শিশু বলতে আমরা যে গুলি বুঝি, সেই কোনো শিশু মারা যায়নি। এখানে হয়তো 2-1 কিশোর মারা গিয়েছেন। আপনারা জানেন এই আন্দোলনের সময় ঢাল হিসাবে নিয়ে আসছিল তাদেরকে। রাজপথে আওয়ামী লীগ এর অঙ্গ সংগঠনের উপস্থিতি ও তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগের জবাব দেন স্বরাষ্ট্রমন্ত্রী। ক্ষমতাসীন দলের দেয়া কর্মসূচিকে শোকের মাসের স্বাভাবিক কর্মসূচি বলে দাবি করেন। আপনি যুবলীগের নেতা দেখেছেন, যুবলীগের নেতা তাদের বাধা দিতে গেছে, গুলি করতে যায় নাই। সহিংসতা বা নৃশংসতার সুনির্দিষ্ট অভিযোগ না থাকলে ছাত্রদের জামিন দেওয়ার ব্যবস্থা হচ্ছে বলেও জানান তিনি। যাত্রাবাড়িতে মেরে লাশ ঝুলিয়ে রেখেছিল যেই ছেলেটি, এইরকম যদি স্পেসিফিক কেউ নামে এইরকম থাকে, তার বিষয়ে আমাদের আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। আরিফ জামাল, এটিএন নিউজ, ঢাকা। জনস্বার্থে ও রাষ্ট্রের প্রয়োজনে সেনাবাহিনী জনগণের পাশে আছে এবং থাকবে বলে জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। শনিবার সেনা সদর দপ্তরে নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে অফিসার্স অ্যাড্রেস গ্রহণ করেন সেনাবাহিনী প্রধান। সেখানে সেনা সদর দপ্তর এবং সব সেনানিবাসের সব পদবীর কর্মকর্তারাই উপস্থিত ছিলেন। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান দেশের চলমান নিরাপত্তা পরিস্থিতিতে সেনাবাহিনীর কার্যক্রম সম্পর্কে দিক নির্দেশনা এবং কর্মকর্তাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। পাশাপাশি রাষ্ট্রের জানমাল এবং গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করতে বলেন। এছাড়া সেনাপ্রধান সামাজিক যোগাযোগ মাধ্যমে চলমান বিভিন্ন গুজব থেকে সেনা সদস্যদের সতর্ক থাকতে বলেন বলেও আইএসপিআর এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
আন্দোলনকারী শিক্ষার্থীদের দায়িত্বশীল আচরণের আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। একই সঙ্গে তিনি ঢাকা সহ সারা দেশের সমাবেশে কর্মসূচি দিয়েছেন। শনিবার ধানমন্ডিতে দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব জানান তিনি। ওবায়দুল কাদের জানান, তাদের স্থগিত হওয়া শোক মিছিল সোমবার বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে। তিনি বলেন, সরকার পতনের জন্য চক্রান্ত করছে বিএনপি জামাত। তাদের মোকাবিলায় মুক্তিযুদ্ধের পক্ষের সকল শক্তির সম্মিলিত সহযোগিতার আহ্বান জানানো হয় সংবাদ সম্মেলনে। এছাড়া কোটা সংস্কার আন্দোলনের সময় সহিংসতা ও নিহতের ঘটনায় জাতিসংঘকে তদন্তে অংশ নেওয়ার আহ্বান জানান ওবায়দুল কাদের। দেশের অর্জিত গণতন্ত্র উন্নয়ন আমরা শিক্ষার্থীদের নিকট দায়িত্বশীল আচরণ প্রত্যাশা করি। অবুঝ শিশুকে হত্যা করে অবুঝ শিশুর তাজা প্রাণ ঝরিয়ে সরকারি দলের কোনো লাভ তাদের যারা এই শিশুর লাশ থেকে ফায়দা লুটতে চায়। এবারে দেখব আজকের সংবাদপত্র নিয়ে আমাদের নিয়মিত আয়োজন পত্রিকার পাতায়। দর্শক, আমাদের নিয়মিত আয়োজন যে পত্রিকার পাতায় আমার হাতে কিছু দৈনিক পত্রিকা আছে। প্রথম আলো দিয়ে শুরু করছি। প্রথম আলোর যে প্রধান শিরোনামটি করা হয়েছে, বিক্ষোভে উত্তাল বাংলাদেশ, জমায়েতের মূল কেন্দ্র হয়ে ওঠে কেন্দ্রীয় শহীদ মিনার, অভ্যুত্থান পদত্যাগ স্লোগানে মুখর চারপাশ, আজ রোববার থেকে সর্বাত্মক অসহযোগ আন্দোলনের ঘোষণা। এছাড়া আরও একটি শিরোনাম রয়েছে, আন্দোলনরত শিক্ষার্থীদের জন্য গণভবনের দরজা খোলা, বললেন প্রধানমন্ত্রী। সমকালের প্রধান শিরোনাম যেটি করা হয়েছে, সরকারের পদত্যাগের এক দফা, এবং আরও একটি শিরোনাম করা হয়েছে, আন্দোলনকারীদের জন্য গণভবনের দরজা খোলা, প্রতিটি হত্যাকাণ্ডের বিচার হবে, আটক শিক্ষার্থীদের মুক্তির নির্দেশ। এরপরে রয়েছে কালের কণ্ঠের যে প্রধান শিরোনাম করা হয়েছে, অসহযোগের ডাক, সমঝোতায় চায় সরকার। প্রধানমন্ত্রী বলেন, শিক্ষার্থীদের সঙ্গে বসতে চাই, তাদের কথা শুনতে চাই। আন্দোলনকারী শিক্ষার্থীদের জন্য গণভবনের দরজা খোলা, আমি সংঘাত চাই না। দৈনিক ইত্তেফাকের যে প্রধান শিরোনাম করা হয়েছে, সরকার পদত্যাগের এক দফা, শহীদ মিনারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঘোষণা। এবং আরও একটি শিরোনাম রয়েছে, আন্দোলনকারীদের সঙ্গে আলোচনার প্রস্তাব প্রধানমন্ত্রীর, আটক শিক্ষার্থীদের মুক্তির নির্দেশ, প্রত্যয় স্কিম বাতিল ঘোষণা। যুগান্তরের যে প্রধান শিরোনাম রয়েছে, সরকার পদত্যাগের এক দফা ঘোষণা, বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের অসহযোগ আন্দোলন শুরু। বাংলাদেশ প্রতিদিনের যে প্রধান শিরোনাম আছে, সংলাপ প্রত্যাখ্যান এক দফা, সরকার পতনে আজ থেকে অসহযোগ আন্দোলন। আরও একটি শিরোনাম রয়েছে, দরজা খোলা, আলোচনায় বসতে চাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কালবেলার যে প্রধান শিরোনাম করা হয়েছে, দাবি এবার এক দফা, এবং এছাড়া রয়েছে, আজ থেকে সর্বাত্মক অসহযোগ ডাক, গণভবনের দুয়ার খোলা, আলোচনার জন্য প্রধানমন্ত্রীর আহ্বান। দেশরূপান্তরের প্রধান শিরোনামে রয়েছে, শহীদ মিনার থেকে এক দফা, সরকার পদত্যাগ দাবি, আজ থেকে অসহযোগ, বিভিন্ন স্থানে সংঘর্ষে নিহত এক, চট্টগ্রামে পাল্টাপাল্টি হামলা, আগুন। আজকের পত্রিকার প্রধান শিরোনামে রয়েছে, এবার এক দফায় শিক্ষার্থীরা, এবং আরও একটি শিরোনাম আছে, গণভবনে দরজা খোলা, বসতে রাজি, প্রধানমন্ত্রীর আহ্বান। বাংলাদেশের বিষয়ে পদক্ষেপ নিন মার্কিন 22 আইন প্রণেতা। বণিক বার্তার প্রধান শিরোনাম আছে, মিছিলে লাখো লাখো মানুষ রাস্তায়, শহীদ মিনারে ছাত্র জনতার সমাবেশে সরকার পদত্যাগের এক দফা দাবি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের, এবং আন্দোলনরত শিক্ষার্থীদের জন্য গণভবনের দরজা খোলা, বললেন প্রধানমন্ত্রী। দ্য ডেইলি স্টারের যে প্রধান শিরোনামটি রয়েছে, ওয়ান ডিমান্ড নাও, PM her cabinet colleagues must step down and save protesters from Mammoth rally at Central Shohid Minar. Ganabhavan doors open to agitating students, PM. The Business Standard যে প্রথম শিরোনামটি রয়েছে, protesters grow even louder. দর্শক, এই ছিল আমাদের পত্রিকার পাতার যে নিয়মিত আয়োজন সেটি। জামায়াত শিবির নিষিদ্ধ হলেও দেশের
রাজনীতিতে এবার প্রভাব খুব একটা ইতিবাচক হবে না বলে মনে করছেন বিশ্লেষকরা। বলছেন নিষিদ্ধের এই সিদ্ধান্তের দেরিতে এসেছে এবং কঠিন একটি সময় এসেছে, তাই এখন বরং দেশের সার্বিক নিরাপত্তা ব্যবস্থায় জোর দিতে হবে। সাজিদা সুইটির রিপোর্ট। বাংলাদেশের স্বাধীনতা যারা চায়নি, স্বাধীন দেশে তাদের রাজনীতির অধিকার থাকার কথা না, তবু এত বছর বহাল তবিয়তে ছিল জামায়াতে ইসলামী। তাদের নিষিদ্ধ করতে অসংখ্য সুযোগ ও কারণ থাকার পরও এত লম্বা সময় লেগে গেল সিদ্ধান্তটি পাকা করতে। বেটার লেট দেন নেভার। একটা বড় ধরনের স্ট্যান্ড সরকার নিয়েছে, আদর্শিক স্ট্যান্ড যেটা বলি। বিশ্লেষকরা সতর্ক করছেন, জামায়াতের নেতাকর্মী ও সমর্থকরা আদর্শ বদলায়নি, তাই রাজনীতিতে টিকে থাকতে রূপ বদলাবে। শুধু জামাত আর শিবিরকে আমি ব্যান করে দিলাম এই নামে করতে পারলো না, কিন্তু তার নানা প্রতিষ্ঠান যেটা আছে সেই প্রতিষ্ঠানের মাধ্যমে করবে। জাতীয় আন্তর্জাতিক যে ষড়যন্ত্র বা চাপ বা তাদের নেটওয়ার্ক যেটা আছে, এটা তো নতুন কিছু না। অফিসিয়ালি জামাত আর শিবির বলতে আর কিছু থাকবে না। এই ব্যানারে আর সমাবেশ করতে তারা পারবে না। ব্যান হওয়ার পর যাতে আওয়ামী লীগের ব্যানারে আসতে পারে একটা টপ টু বটম, সেটা দেখার দায়িত্ব হলো রাজনৈতিক নেতৃত্বের। আন্ডারগ্রাউন্ডে গিয়া বা অন্য পার্টির ভিতরে গিয়ে যদি সন্ত্রাসী কর্মকাণ্ড করে তাদের আইনের আশ্রয় নিয়ে আসা। তাদের তো একটা পার্সেন্টেজ অফ সাপোর্ট আছে দেশের মধ্যে, 8 থেকে 9%। সুতরাং কোনো না কোনো দিকে তারা যাবে। তো অনেকেই প্রেডিক্ট করে যে এরা বেশিরভাগই বিএনপিতে চলে যাবে। জাতীয় রাজনীতিতে এটার কোনো খুব বেশি ইতিবাচক ভূমিকা আসবে। মানে জাতীয় রাজনীতির যে চরিত্র বাংলাদেশের, যে সাংঘর্ষিক চরিত্র বিএনপি আওয়ামী লীগের মধ্যে, এটা ধারাবাহিকভাবে থাকবে। সন্ত্রাস বিরোধী আইনে নিষিদ্ধ হয়েছে জামায়াত শিবির, তবে সন্ত্রাসের ব্যাখ্যা পরিষ্কার না থাকলে সামনের দিনের রাজনীতিতে বড় বিপদ গুনতে হতে পারে বলে শঙ্কা বিশ্লেষকদের। যে কাউকে তখন তারা সন্ত্রাসী বানায় কিন্তু নিষিদ্ধ করে দিতে পারে। কোনটা সন্ত্রাসী কর্মকাণ্ড, কোনটা না, এই ডেফিনিশনটা যদি ক্লিয়ার না হয় তাহলে এটা ভবিষ্যতের জন্য ভয়াবহ। নিষিদ্ধ হলেই সহিংস মনোভাব চলে যায় না কারো, তাই এখন পুরো দেশের নিরাপত্তায় জোর দিতে বলছেন তারা। এই যে উদ্যোগটা সরকার নিল, এটা যে কোনো সময় তারা যে ব্যাকফায়ার করবে না, তারা যে প্রতিশোধ নেওয়ার চেষ্টা করবে না, এই সম্ভাবনাকে আপনি উড়াই দিতে পারবেন না। এই যে কি ইনস্টলেশনগুলোকে আক্রমণ করা হলো 18 তারিখে, এখানে কিন্তু এক ধরনের গোয়েন্দা ব্যর্থতা তো আছে। সেম ব্যর্থতাটা যদি জামাতকে কেন্দ্র করে হয়, সেটা আমাদের দেশের জন্য হবে মারাত্মক। যদি তারা বড় ধরনের কোনো ইনস্টলেশনের একটা বড় ক্ষতি করে ফেলায়, তো সেই দায় কে নেবে? তখন সরকারের উপরই এটা দায় যাবে। সুতরাং তারা যে টাইমিংটা বেছে নিয়েছে, এই টাইমিংটা কিন্তু খুব রিস্কি। অর্থাৎ দেশের সুষ্ঠু রাজনীতি চিন্তা করতে গেলে স্বাধীনতার আদর্শে বিশ্বাসীদের এক হতে হবে এবং সিদ্ধান্ত গ্রহণে বিচক্ষণ হতে হবে বলছেন বিশ্লেষকরা। 15 বছর ক্ষমতায় থাকায় ক্ষমতা কেন্দ্রিক হয়ে গেছে, পার্টি ওইভাবে গুরুত্ব লাভ করে নাই। আমি তো মনে করি যে মন্ত্রিসভার মানে রিসাবেল হওয়া দরকার। যাদের রাজনৈতিক অভিজ্ঞতা আছে তাদেরকে মন্ত্রিসভায় নিয়ে আসা দরকার। শুধু সরকার আর রাষ্ট্রযন্ত্র দিয়েই ফেস করা যায় না, পাশাপাশি যে দরকার সেটা রাজনৈতিক শক্তি। সাজিদা সুইটি, এটিএন নিউজ, ঢাকা। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর-এর সাবেক কর্মকর্তা মতিউর রহমানের অঢেল সম্পদ ফাঁস হওয়ার পর সামনে আসছে প্রতিষ্ঠানটির বহু কর্মকর্তার আয়েশে জীবনযাপনের বিষয়, যাদের বিরুদ্ধে রয়েছে কোটি কোটি টাকার আত্মসাতের অভিযোগ। এসব কর্মকর্তাদের অগ্রাধিকার দিয়ে দুর্নীতি দমন কমিশন দুদকের কাজ করা উচিত বলে মনে করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। তাওহিদ সরব জানাচ্ছেন বিস্তারিত। কুরবানির সময় 15 লাখ টাকায় ছাগল কিনতে গিয়েছিলেন এনবিআর-এর সাবেক কর্মকর্তা মতিউর রহমানের ছেলে ইফাত। এরপরই সামনে চলে আসে তার বাবার অঢেল সম্পদের বিষয়। এরই মধ্যে অবরুদ্ধ করা হয়েছে বরিশাল, গাজীপুর, টঙ্গী এবং ঢাকায় থাকা মতিউর রহমান ও তার পরিবারের জমি এবং পার্ক। জব্দ করা হয়েছে তাদের শতাধিক ব্যাংক অ্যাকাউন্ট আর বিও হিসাব। তারা পালাতে পারেন এমন সন্দেহে বিদেশ যাত্রাও দেওয়া হয়েছে নিষেধাজ্ঞা। এই ঘটনার পরই আলোচনায় আসেন এনবিআর-এর প্রথম সচিব কাজী আবু মোহাম্মদ ফয়সাল। তার অন্তত 1000 কোটি টাকার অবৈধ সম্পদের বিষয়টি সামনে আসে। ফয়সালের জব্দকৃত সম্পদের মধ্যে ঢাকায় একটি ফ্ল্যাট এবং 2টি 10 কাঠার প্লট। এছাড়াও আদালত তার স্ত্রী এবং অন্যান্য সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছ থেকে 2,55 লাখ টাকার সঞ্চয়পত্র অবরুদ্ধ করেছেন। 700-এর বেশি ব্যাংক হিসাব রয়েছে ফয়সাল ও তার সংশ্লিষ্টদের। মামলা করেছে দুদক। এনবিআর-এর বৃহৎ করদাতা ইউনিটের সাবেক ভ্যাট কমিশনার ওহিদুর রহমান চৌধুরী দেশের 4টি মোবাইল ফোন অপারেটরকে 152 কোটি টাকার অপরিশোধিত সুদ অবৈধভাবে মওকুফের অভিযোগ তার বিরুদ্ধে। ঘটনা ধরা পড়ার পর মামলা করেছে দুদক। নিষেধাজ্ঞা দেওয়া হচ্ছে তার বিদেশ যাত্রায়। একজন কর্মকর্তা যারা এরকম অবৈধ লেনদেনের মধ্যে অর্থের মালিক হয়েছেন,
তারা কর ফাঁকির সুযোগটাতে যে বিশাল রাষ্ট্রে যে বিশাল সম্পদের রাজস্বের ক্ষতি করেছেন, রাষ্ট্রকে বঞ্চিত করেছেন, সেই দিকটা কিন্তু আরো বেশি গুরুত্বপূর্ণ। এসব কর্মকর্তারা অর্থের বিনিময়ে যেসব ব্যবসায়ীদের ভ্যাট ট্যাক্সের ফাইল চাপা দিয়েছেন বা যাদের অবৈধ সুবিধা দিয়েছেন তাদের ব্যাপারে ব্যবস্থা নেওয়া উচিত বলে মনে করে টিআইবি। তাদের যে ক্লায়েন্ট লিস্ট ধরে ধরে আপনি যদি সিম্পলি দেখা হয় যে আসলে কি ধরনের মানে কর প্রদেয় ছিল আর কি ধরনের আদায় হয়েছে এই অবৈধ লেনদেনের কারণে, এটা বিশাল কিন্তু ফারাক, যার ফলে রাষ্ট্র যে বিশাল রাজস্বের ক্ষতি মুখোমুখি হয়েছেন বা রাজস্ব হারিয়েছে সেটা কিন্তু একেবারে জলের মতো পরিষ্কার হবে বলে আমার কাছে। এনবিআর এর আরও অন্তত 1 ডজনেরও বেশি কর্মকর্তার অঢেল সম্পদের অভিযোগ রয়েছে দুদকে। তাকুত ছুরব, এটিএন নিউজ, ঢাকা। জানাবো বিজনেস নিউজ প্রেজেন্টেড বাই পূবালী ব্যাংক পিএলসি। চলমান অস্থিরতায় দেশের হোটেল রেস্তোরাঁয় বিক্রি কমেছে প্রায় 70%। রেস্তোরাঁ মালিকরা বলছেন ক্রেতা না থাকায় পুঁজি হারাতে বসেছেন তারা। ব্যবসা টিকিয়ে রাখতে সরকারি সহায়তার দাবিও তাদের। মাহাদি সেকান্দারের রিপোর্ট। একসময় ব্যস্ততম রাজধানীর বেইলি রোডের রেস্তোরাঁ পাড়ায় এখন ভিড় নেই। দুপুরেও খাবারের দোকানে ক্রেতা সংকট। একই অবস্থা রাজধানীর ধানমন্ডি, মিরপুর সহ অনেক এলাকায়। এছাড়া ইন্টারনেট বন্ধ থাকায় অনলাইনে খাবার বিক্রিতেও পড়ে নেতিবাচক প্রভাব। ব্যবসায়ীরা বলছেন কারফিউ ও সাধারণ ছুটিতে বেশ কিছুদিন বন্ধ ছিল হোটেল রেস্তোরাঁ। কারফিউ শিথিলতায় হোটেল রেস্তোরাঁ খুললেও নেই তেমন বিক্রি, বেড়েছে দ্রব্যমূল্য। বর্তমান পরিস্থিতিতে আমাদের রেস্টুরেন্ট সেক্টরের ব্যবসা অনেক খারাপ অবস্থায় আছে। ব্যবসা প্রায় নাই বললেই চলে। কাস্টমার ফ্লোটা খুবই কমে গেছে। আমাদের স্বাভাবিক যে সেলটা ছিল তা অনেকটা কমে গেছে এবং এটা নিয়ে আমরা আসলে খুবই একটা চিন্তিত যে ভবিষ্যতে যদি এরকম পরিস্থিতি থাকলে আমাদের ব্যবসাটা কীরকম হবে। দেশের ছোট বড় মিলিয়ে হোটেল রেস্তোরাঁ প্রায় 4.5 লাখ। এখাত সংশ্লিষ্টরা বলছেন প্রতিদিনের খরচও উঠছে না তাদের। আমাদের বর্তমান সেল 70% থেকে কমে 30% নেমে এসছে। আমাদেরকে আর্থিকভাবে সহযোগিতা ব্যাংক লোনের মাধ্যমেও বা তাহলে আমার মনে হয় যে এতগুলো লোকের যে কর্মসংস্থানের জায়গাটা আসলে আমরা জানি না যে কীভাবে এখন রেস্টুরেন্ট ভাড়া দিব, কীভাবে আমরা স্টাফ বেতন দেবো, কীভাবে আমরা চলবো, এটা বলতে পারছি। করোনার পর দেশের সাম্প্রতিক অস্থির দশা রেস্তোরাঁ ব্যবসায়ে আরেকটি বড় ধাক্কা বলেও মত তার। মাহাদি সেকেন্দার, এটিএন নিউজ, ঢাকা। মেটাল প্রেজেন্স কৃষি সংবাদ, সুজলা সুফলা। বৃষ্টি শুরু হওয়ায় সীমান্ত জেলা শেরপুরের রোপা আমন ধান আবাদ শুরু করেছেন কৃষকরা। জেলার রোয়াবিল সহ বিভিন্ন এলাকার ক্ষেতের আগাছা পরিষ্কার, আইল ছেটে জমি চাষ সহ প্রস্তুতি শেষ করেছেন তারা। বীজতলা থেকে চারা তোলা ও আমনের চারা রোপণে ব্যস্ত সময় পার করছেন জেলার কৃষকরা। এই সময়ে কাঙ্ক্ষিত বৃষ্টি হওয়ায় স্বস্তিতে রয়েছেন চাষিরা। অনেকে নিচু জমিতে জমা বৃষ্টির পানি দেশীয় পদ্ধতিতে সেচের মাধ্যমে উঁচু জমিতে তুলে রোপা আমন আবাদের উপযোগী করে তুলেছে। চলতি মৌসুমে শেরপুর জেলার 5 উপজেলায় 93,590 হেক্টর জমিতে আমন আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। জানাবো দেশের বাইরের খবর। হামাস নেতা ইসমাইল হানিয়া হত্যাকাণ্ডের নতুন তথ্য দিল ইরানের বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি। তাদের বিবৃতিতে বলা হয়েছে প্রায় 7 কেজি বিস্ফোরক বহনকারী একটি স্বল্প পাল্লার প্রজেক্টাইল ছুড়ে হানিয়াকে হত্যা করা হয়, আর সেই প্রজেক্টাইলটি ছোড়া হয় অতিথিশালার বাইরে থেকে। হানিয়ার হত্যাকাণ্ড নিয়ে আইআরজিসির সবশেষ বক্তব্য ও ঘটনার প্রত্যক্ষদর্শীদের বক্তব্যের বেশ মিল রয়েছে। গত বুধবার ঘটনার রাতে ওই ভবনে উপস্থিত থাকা অন্তত 3 জন ব্যক্তি বলেছেন আগে থেকে পেতে রাখা বোমা নয়, রকেট বা প্রজেক্টাইল ছুঁড়েই ইসমাইল হানিয়াকে হত্যা করা হয়েছে। তারা বলছেন তারা আগেই শব্দ শুনতে পান, তারপর বিস্ফোরণ ঘটে। এদিকে হানিয়া হত্যাকাণ্ডকে চরম গোয়েন্দা ব্যর্থতা উল্লেখ করে গ্রেফতার অভিযানে 2 ডজনের বেশি ব্যক্তিকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে ইরান।
তেহরানের নিরাপত্তার দায়িত্বে থাকা ঊর্ধ্বতন সামরিক ও গোয়েন্দা কর্মকর্তাদেরও জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এবার ইস্পাহানি স্পোর্টস নিউজ। প্যারিস অলিম্পিকে টেনিসে মেয়েদের এককে ইতিহাস করে সোনা জিতলেন চীনের ঝেং কেনওয়েন। জিমন্যাস্টিক্সে এবারের আসরে তৃতীয় সোনা যুক্তরাষ্ট্রের সিমন বাইলসের। মেয়েদের এককের ফাইনালে ক্রোয়েশিয়ার ডোনাট ভেকেটসকে সরাসরি সেটে হারিয়ে সোনা জিতেছেন কেনওয়েন। এই ইভেন্টের ব্রোঞ্জ জিতেছেন পোল্যান্ডের ইগা শিয়ান্তেক। অলিম্পিক টেনিসের দ্বিতীয় আর একক ইভেন্টের এটি চীনের প্রথম সোনা। এর আগে 2004 সালে মেয়েদের ডাবলসে প্রথম সোনাটি জিতেছিল চীন। এদিকে প্যারিস অলিম্পিকে ব্যক্তিগত তৃতীয় সোনা জিতেছেন সিমন বাইলস। নিউজ আওয়ার শেষ করবো, তার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। এক দফা দাবিতে আজ থেকে অসহযোগের ডাক, শহীদ মিনারে ছাত্র জনতার সমাবেশ। আন্দোলনকারীদের জন্য গণভবনের দরজা খোলা, বললেন প্রধানমন্ত্রী। শিক্ষার্থীদের সব দাবি মেনে নেওয়া হয়েছে, ছাত্রদের লেখাপড়ায় ফিরে যাওয়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রী। ঢাকাসহ সব সিটিতে আওয়ামী লীগের সমাবেশ আজ। এনবিআর কর্মকর্তাদের আয়ুষ্য জীবনকে প্রাধান্য দিয়ে তদন্ত হওয়া উচিত। হোটেল রেস্তোরাঁয় বিক্রি কমেছে প্রায় 70%। এবং পেতে রাখা বোমা নয়, প্রজেক্টাইল ছুড়ে হানিয়াকে হত্যা করা হয়, জানালো ইরান। Sponsored by Abiba Finance Limited. এই ছিল নিউজ আওয়ার। এটিএন নিউজের সব খবর জানতে ভিজিট করুন www.atnnewstv.com। এছাড়া চোখ রাখুন এটিএন নিউজের ইউটিউব ও ফেসবুক পেজে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন এটিএন নিউজ। ধন্যবাদ।